হ্যালো স্টুডেন্টস, এই পরিবর্তিত পরিস্থিতিতে এরমভাবে যে ক্লাস নিতে হবে হয়তো কোনো দিন ভাবিনি। তাও তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস ফিজিক্সের ইউনিট 2 এর প্রবাহী তড়িৎ আমি শুরু করছি। তো আশা করি এই পরিস্থিতিতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রবাহী তড়িৎ হচ্ছে ইউনিট 2 দ্বাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টার ইউনিট 2 এ। প্রবাহী তড়িৎ বলতে আমরা এর আগে স্থির তড়িৎ কিছুটা পড়েছিলাম সপ্তম অষ্টম শ্রেণী থেকে। তো সেই সময় থেকেই আমরা তারপরে দেখেছি যে যখন তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ইলেকট্রনের স্রোতের আকারে যাচ্ছে, সহজ ভাষায় যদি বলি। কিন্তু জানো তো ছাত্ররা, এই যাওয়াটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন বা যিনি প্রথম আলোকপাত করেছিলেন তার নাম জর্জ ওহম, যিনি একজন জার্মান বিজ্ঞানী। উনি প্রথম জীবনে আমাদেরই মতো স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু তিনি যখন এই বিষয়ে আলোকপাত করেন তখন অনেক কিছুই ছিল অজানা। তড়িতের অনেক কিছুই অজানা। তার মধ্যে তিনি যখন কিছুটা আলোকপাত করেছিলেন তখন সবাই তাকে বিজ্ঞানী ছাড়া অন্য কিছু ভেবেছিলেন। জার্মানের তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী তিনি কদর্য ভাষায় ওনাকে আখ্যা দিয়েছিলেন। পরে অবশ্য জীবদ্দশায় উনি ওনার প্রাপ্য সম্মান ফিরে পেয়েছিলেন, কিন্তু সেটা ওনার মৃত্যুকালের ঠিক 2 বছর আগে হয়তো। তার কিছুদিন আগে অবশ্য তিনি কলেজের নিজের কার্যকলাপে কলেজে পড়ানোর যোগ্যতা, পলিটেকনিক কলেজে পড়ানোর যোগ্যতা অর্জন করেছিলেন। তো আমি এইগুলো বলছি তোমাদের, এগুলো হয়তো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এগুলো একটু জানলে তোমাদের জিনিসটা জানতে সুবিধা হবে। তো উনি কিভাবে কি করেছিলেন চলো আমরা একটু আজকে সিলেবাস বহির্ভূত প্রথম ক্লাসে একটুখানি অন্যরকমভাবে শুরু করি। তো ওহম যেটা করেছিলেন, তিনি থার্মোকাপল নিয়েছিলেন। থার্মোকাপল জিনিসটা অনেকটা এরকম দেখতে। দেখো, টেম্পারেচারের যদি চেঞ্জ হয়, দুটো ধাতব পাতকে আমরা যদি রিভেট করে রাখি, থার্মোকাপল তোমরা পড়েছো, ক্লাস 10-এ পড়েছো, তখন টেম্পারেচারের চেঞ্জ হলে ওদের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয়। তো তিনি সেই ভোল্টেজকে একটা গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহটা মাপার চেষ্টা করেছিলেন, আর সার্কিটটা কমপ্লিট করেছিলেন কিছু তার দিয়ে। সেই তারগুলো উনি একটা সময় ওই তারের কি করেছিলেন, দৈর্ঘ্য হয়তো বড় নিচ্ছেন, কখন কম ছোট নিচ্ছেন, কখন তারটাকে একটু মোটা নিচ্ছেন, কখন তারটাকে একটু পাতলা নিচ্ছেন। তারপর উনি টেম্পারেচারটাকে কন্ট্রোল করে পরীক্ষাটা করছেন। তো এখন দেখো, উনি যখন পরীক্ষাটা করেছিলেন তখন উনি দেখেছিলেন যে গ্যালভানোমিটারের রিডিং যদি আমরা নিই, সেই রিডিংটাকে যদি আমরা এক্স বলে থাকি, তিনি তখন বলেছিলেন এক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস এ, যেখানে এক্স হচ্ছে গ্যালভানোমিটারের রিডিং, মানে যেটা এখন আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা, আই। এ একটা ধ্রুবক উনি বলেছিলেন, বিও একটা ধ্রুবক, আর এল হচ্ছে যে তারটা নিয়েছিলেন উনি পরীক্ষা দিন, সেই পরীক্ষা দিন তারটার দৈর্ঘ্য। এখন দেখো, উনি যেভাবে ব্যাখ্যা করেছিলেন সেইটাকে যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি
দেখো আমরা যদি এখনকার আমরা যেটা করি সেটা একটা রোধকে যদি আমরা আর ধরি, এক রোধকে যদি একটা আমরা কোনো পাওয়ার সাপ্লাইতে রাখি, মানে ভি যার বিভব প্রভেদ আর যার আভ্যন্তরীণ রোধ আর, তাকে আমরা এইরকমভাবেই লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর প্লাস আর। দেখো এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা অনেকটা সিমিলারিটি আছে। যাই হোক, তো উনি গল্পটা আমি একটু বলি। তো উনি তো এইটা যখন বললেন তখন উনি একদম স্বীকৃতি পেলেন না। তো উনি অপেক্ষা করলেন। তারপরে যখন টেলিগ্রাফ সিস্টেমটা ডিজাইন করা হচ্ছে তখন ওনার এই প্রকল্পিত যে ধারণা, সেই ধারণাকে কাজে লাগিয়ে দেখা গেল না টেলিগ্রাফ সিস্টেমটা বেশ ভালোই কাজ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা পজিটিভ সাইড কিছু আছে। তো সেই সালটা উনি যখন প্রথম এটা চালু করেছিলেন, পাবলিশ করেছিলেন স্কুল শিক্ষক থাকাকালীন, সেটা হচ্ছে 1827 সাল। তারপরে অনেকটা বছর কেটে গেছে, 1840 সালের দিকে তোমাদের যেটা বলছে এই টেলিগ্রাফ সিস্টেমটা, বা 1840-এরও পরে 1845-এর পরে টেলিগ্রাফ সিস্টেম যখন চালু হয় তখন এই ধারণাটা কিছুটা কাজে লেগেছে। তারপরে এলো আসল একটা রিভলিউশন 1850 সালের দিকে। অন্যান্য বিজ্ঞানীর সাহায্যে উনি ওনার যে থিওরি সেটা কিছুটা স্বীকৃতি পেলেন। তারপরে উনি মারা গেছিলেন 1854 সালে। না সরি, তখন 1854 সালের দিকে উনি মারা যান। তারপরে 1897 সালে বিজ্ঞানী জে থমসন প্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন আবিষ্কারের পর আমরা দেখলাম যে এই তড়িৎ ক্ষেত্র, যেটা তড়িৎ যে পরিবহন হচ্ছে সেটা কার মাধ্যমে পরিবাহিত হচ্ছে সেটা আমরা একটা দিক খুঁজে পেলাম। তখন আমরা বললাম যে এটা বোধহয় ইলেকট্রনের সাহায্যেই হচ্ছে, এবং যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের প্রবাহ, কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার অপোজিট দিকটা। কারণ ইলেকট্রন ব্যবহারের আগেই আমরা আর একটু পড়ব, যখন আমরা বিভব পড়ব, যে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যায়। কেন যায় না, জল যেরকম উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়, তাপ যেরকম উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়, বিভবও এরকম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এখন এগুলো আমরা সবগুলোই ধনাত্মক ধরেছি, কারণ তখন ঋণাত্মক জিনিসের কোনো রকম ধারণা ছিল না। 1897 সালে প্রথম ইলেকট্রন আবিষ্কার হয়। এবার ইলেকট্রন আবিষ্কারের পরে যখন আমরা বলছি ইলেকট্রনই তড়িৎ প্রবাহের কারণ, তখন দেখা গেল ইলেকট্রন তো ঋণাত্মক। তাহলে ঋণাত্মক কারেন্ট কি করে তড়িৎ প্রবাহের কারণ আমরা বলবো? তখন আমরা বললাম যে ইলেকট্রন তো তড়িৎ প্রবাহের কারণ, কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। তো যাই হোক, তো এইভাবে যখন ইলেকট্রন আবিষ্কারেরও পরে 1900 সালে ক্লাসিক্যাল ফিজিক্সের খুব উন্নতি হয়। তো ক্লাসিক্যাল ফিজিক্সের উন্নতি হলে রুট মডেল বলে একটা মডেল বিজ্ঞানীরা তৈরি করলেন। রুট মডেলটা কি তোমাদের একটু সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো শোনো, তোমাদের ভালো লাগবে, জানাটা সবসময় ভালো। রুট মডেল হচ্ছে, আমরা সলিড যে কন্ডাক্টর মানে পরিবাহীকে আমরা কি করলাম, কতগুলো পয়েন্ট ল্যাটিসে ভেঙে নিলাম। ল্যাটিস মানে অ্যারে অফ পয়েন্ট। একটা পয়েন্টগুলোকে বিভিন্নভাবে সজ্জিত করা আছে, বিভিন্ন সিকুয়েন্সে সজ্জিত করা আছে। এবার সেই পয়েন্টে আমরা কিছু পরমাণু রেখে দিলাম, কিছু আয়ন রেখে দিতে পারি, যেরকম যার ইন্টারনাল বন্ডিং, যেরকম যার ইন্টারনাল স্ট্রাকচার, সেই রকমভাবে আমরা একটা সলিড কল্পনা করলাম। এবার এদের মধ্যে ইলেকট্রনগুলো, কিছু ইলেকট্রন আছে যারা কি আছে, ফ্রি ইলেকট্রন আমরা বলছি। তোমরা কেমিস্ট্রিতে এটা আরো ভালোভাবে পড়বে। তো সেই ফ্রি ইলেকট্রনগুলো যদি আমরা বাইরে থেকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি,
ফ্রি ইলেকট্রনগুলো মুভ করে কোন দিকে, না ইলেকট্রিক ফিল্ডের দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেই দিকে মুভ করে। এবার এই তাহলে যখন মুভ করছে সেই যে ভেলোসিটিটা ওরা ডেভেলপ করছে সেটাকে বলবো আমরা ড্রিফট ভেলোসিটি। এবার এই ভেলোসিটিতে যখন যাচ্ছে তখন সে আরেকটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কাও লাগতে পারে, তাহলে ধাক্কা ধাক্কি করে যাচ্ছে। এবার দেখো ধাক্কা ধাক্কি লাগলে কি হয় না তাপ উৎপন্ন হয়। সেই জন্যই দেখো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন কিন্তু তাপ উৎপন্ন হয়। তো তখন সবাই বলল বাহ ঠিক কথা, তাহলে ইলেকট্রনের প্রবাহটা কিভাবে হয় আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ভালোই বর্ণনা করে ফেলছি, এবং এই মডেলটাও বেশ পপুলার হতে লাগলো, ড্রুড মডেল, যেটা এখনও বেশ পপুলার। যে তড়িৎ প্রবাহের কারণ যে বিভব প্রভেদ সেটা ড্রুড মডেল ভালোভাবে ব্যাখ্যা করছে। ওহমের সূত্রগুলো আমরা পড়বো, আরো ভালো পড়বো, আমি একটু আগেকার জিনিসগুলো তোমাদের বলার চেষ্টা করছি। কিন্তু দেখো বিজ্ঞান কিভাবে চেঞ্জ হয়, আমরা ভাবি হয়তো সব জেনে গেছি, কিন্তু নতুন নতুন জিনিস আবিষ্কার হতেই থাকে। 1900 সালে যে ভাবনাটা আমরা খুব ভালো মনে করেছিলাম, 1920 সালে যখন কোয়ান্টাম মেকানিক্স ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে তখন আবার আমরা বললাম যে এইভাবে যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এটা কি সত্যিকারের ইলেকট্রনগুলো প্রবাহিত হয়? তখন বিভিন্ন বিজ্ঞানীরা দেখলেন যে ইলেকট্রনের ওইভাবে প্রবাহ হয়তো হয় না, ইলেকট্রনের একটা ওয়েভ প্রবাহিত হয়। তোমরা আরো পড়বে যে কণা তরঙ্গ, তরঙ্গ কণা দুটোই কেমন ইন্টার রিলেটেড। তো তখন আবার একটা নতুন থিওরি এলো, ব্যান্ড থিওরি। তখন দেখা গেল যে পরিবাহীগুলোকে আমরা ব্যান্ড কেমন তার অনুপাতে ভাগ করে ফেলতে পারি, কোনটা পরিবাহী, কোনটা অন্তরক, কোনটা অর্ধ পরিবাহী, এই সেগুলো ব্যান্ড থিওরি অনুযায়ী ভাগ করে ফেলতে পারি। তো যাই হোক, এইভাবে ওহমের যে সূত্রটা, ওহমের সূত্রটা কি না, ওহমের সূত্রটা যদি আমরা বলি যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এই পরিবর্তিত যে থিওরিটা, উনি তো এইভাবে থিওরিটা সত্যিকারে দেননি। তো এই যে থিওরিটা, এই থিওরিটার যে কতটা কার্যকারিতা আমাদের বর্তমান ইলেকট্রিক যে ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক থিওরিতে, সেগুলো আমরা এখন এসে বুঝছি, এবং এখন এটাকে ক্লাসিক্যাল ফিজিক্সের আলোতে বা কোয়ান্টাম ফিজিক্সের আলোতে আমরা আলোকিত করে সেটাকে আরও ভালোভাবে ব্যবহারের চেষ্টা করছি। চলো তাহলে আমরা এইভাবে তো আমরা ইতিহাসটা কিছুটা জানলাম, এবার আমরা আমাদের আসল ফিল্ডে ধীরে ধীরে প্রবেশ করি। চলো এবার আমরা প্রবাহী তড়িৎ সম্বন্ধে কিছু ছোটখাটো জিনিস আজকে যা শুরু হচ্ছে। তো তড়িৎ জিনিসটা সম্বন্ধে তাহলে তোমাদের প্রথমেই যেটা মাথায় আসবে, তড়িৎটা প্রবাহী যেহেতু তাহলে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। এখন দেখো আমরা আগে কিছু ঘটনা যেটা দেখব সেটা হচ্ছে, ধরো একটা জলের কিভাবে ফ্লো হচ্ছে, না এইখানে জলের লেভেলটা বেশি আছে, এখানে জলের লেভেলটা কম আছে। এবার এখানে যদি আমি একটা পাইপ দিই তাহলে দেখবো যে উচ্চ যে লেভেলের জল থেকে নিম্ন লেভেলের জলের একটা প্রবাহ হয়। এখন এই প্রবাহটা কতক্ষণ চলতে থাকবে? প্রবাহটা ততক্ষণই চলবে যতক্ষণ না এই দুটো লেভেল সমান হয়ে যায়। লেভেল দুটো সমান হয়ে গেলে প্রবাহ বন্ধ হবে। একইভাবে দুটো বস্তু আছে, একটা বস্তুর তাপমাত্রা বেশি, একটা বস্তুর তাপমাত্রা কম, সেই দুটোকে যদি আমি কোনো পরিবাহী দিয়ে সংযুক্ত করি, পরিবাহী অর্থাৎ
তাপের পরিবাহী কোনো জিনিস, তাপ নিয়ে যেতে পারবে কোনো জিনিস, সেই রকম একটা পরিবাহী দিয়ে যদি আমরা সংযুক্ত করি, তাহলে দেখা যাবে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের একটা প্রবাহ হচ্ছে। একইভাবে আমরা বলতে পারি দুটো বস্তু আছে, একটা বস্তু হচ্ছে উচ্চ বিভব, একটা বস্তু হচ্ছে নিম্ন বিভব। এখন এই দুটো বস্তুকে যদি আমরা সংযুক্ত করে দিই, তাহলে এদের মধ্যে যদি বিভব পার্থক্য আছে, একটা এই জন্য উচ্চ একটা নিম্ন, তাহলে সংযুক্ত করে দিলে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে একটা তড়িৎ প্রবাহ হবে। তো সেই প্রবাহটা কতক্ষণ হবে? যতক্ষণ এদের বিভব পার্থক্য থাকবে। বিভবটা যখন সমান হয়ে যাবে তখন আর প্রবাহ হবে না, স্বাভাবিক কথা। কিন্তু আমাদের তো সেরকম নিলে হবে না। আমাদের ধরো কোনো একটা কাজ, ধরো কোনো একটা আলো জ্বালছি, কোনো একটা পাখা চালাচ্ছি, সেখানে আমাদের তড়িৎ প্রবাহটা কতক্ষণ দরকার? যতক্ষণ আমার ইচ্ছে, আমি যতক্ষণ চাইবো। তাহলে সেরকম একটা কিছু করতে গেলে, কনস্ট্যান্ট একটা প্রবাহ চালাতে গেলে আমাকে কি করতে হবে? না, এদের মধ্যে বিভব পার্থক্যটা বজায় রাখতে হবে। কনস্ট্যান্ট জলের ফ্লোটা যদি আমরা চাই, তাহলে কি করতে হবে? না, এখানে একটা পাম্প বসাতে হবে। পাম্প বসিয়ে এদের মধ্যে যে জলের লেভেলের পার্থক্যটা অলওয়েজ রাখতে হবে, ঠিক? তাহলে বাইর থেকে একটা শক্তি প্রয়োগ করতে হবে। তো সেই বাইর থেকে যে শক্তিটা প্রয়োগ করব, যেটার মাধ্যমে করব, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো তড়িৎ উৎস। মানে সেখান থেকে তড়িৎ পাওয়া যায়। এবার তড়িৎ উৎস যদি আমরা ভাবি, তড়িৎ উৎসের বিভিন্ন রকম ভাগ আছে। আমরা সাধারণত ছোট জায়গা থেকে যদি শুরু করি, যে ধরো সামান্য আলো জ্বালছি, সামান্য পাখা চালাচ্ছি, আমাদের মোবাইল ফোন সামান্য যেটা তড়িৎ লাগে, সেগুলো আমরা কোত্থেকে পাই? না, কোষ থেকে পাই, তড়িৎ কোষ থেকে। বিভিন্ন ধরনের কোষ আছে। তোমরা তোমাদের 8-এর 9-এর সিলেবাসে কিছুটা পড়েছিলে। যে কোষগুলো কেমন না, প্রাথমিক কোষ, গৌণ কোষ। তো প্রাথমিক কোষ কাকে বলে? না, যখন রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। কোনো একটা এমন ব্যবস্থা আছে, যেই ব্যবস্থা যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখনই আমরা ওই তড়িৎ কোষটাকে কোনো বর্তনীতে লাগালাম, তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওখানে আমরা তড়িৎ শক্তিটা পাচ্ছি। ভালো কথা। কিন্তু প্রাথমিক কোষের যেটা ড্রব্যাক মূলত, যে তড়িৎ শক্তিটা যখন ব্যয় হয়ে যাচ্ছে, তখন ধীরে ধীরে কোষের মধ্যেকার যে সক্রিয় পদার্থগুলো, সেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ফলে ধীরে ধীরে ওর বিভব প্রভেদটা কমতে কমতে, তড়িৎ প্রবাহ কমতে কমতে এক সময় আমরা কিছু পাবো না। প্রাথমিক কোষকে তখন ফেলে দিতে হবে। প্রাথমিক কোষকে পুনর্ব্যবহারযোগ্য করা হয় না। যেমন তোমরা সরল ভোল্টীয় কোষের কথা পড়েছো, লেকল্যান্ডস কোষের কথা বলেছো, এইগুলো হচ্ছে প্রাথমিক কোষ। এর পরের যে কোষের কথা যদি আমরা বলি, সেগুলো হচ্ছে গৌণ কোষ। গৌণ কোষ কি না, আমরা কোনো তড়িৎ উৎস বা তড়িৎ শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তির হিসেবে সঞ্চিত রাখলাম। প্রয়োজনে ওই রাসায়নিক শক্তিকে আবার তড়িৎ শক্তিকে আমরা পরিণত করছি। এবং কি না, আমরা ওই তড়িৎ কোষের ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর ঠিক যেভাবে তড়িৎ শক্তি পেয়েছিলাম, তার উল্টো ভাবে যদি রিভার্সেবল প্রসেসে যদি আমরা ব্যাকে যাই, তখন আমরা আবার তাকে কি করছি? চার্জ করে দিচ্ছি। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এটা কি না, আমরা একটা কোষকে কয়েকবার ব্যবহার করতে পারছি। কতবার ব্যবহার করব সেটা ওই কোষের যে উপাদান তার উপর নির্ভর করবে, সেটা আলাদা আবার আলোচনার বিষয়। তো এইভাবে গৌণ কোষকে আমরা আবার ব্যবহার করতে পারি। তাহলে প্রাথমিক কোষ জানলে, গৌণ কোষ জানলে। এবার আমরা কিছু ডেফিনেশন জানবো। যেমন একটা বর্তনী, তড়িৎ বর্তনীকে কখন বদ্ধ বর্তনী বলবো, কখন মুক্ত বর্তনী বলবো, তখন আমরা জানবো সেগুলো। তোমরা জানো যে আমরা যখন তড়িৎ প্রবাহ কোনো কিছুর মধ্যে দিয়ে পাঠাই বা তড়িৎ প্রবাহের কাজ করি, তখন আমাদের দেখো বাড়িতেও যেরকম থাকে সেরকম সব জায়গায় থাকে, এক একটা করে সুইচ থাকে।
এই যে ধরো এটা তড়িৎ কোষ, এখান দিয়ে আমরা একটা প্রবাহ পাঠাচ্ছি, তার আগে এখানে একটা সুইচ থাকে। এবার দেখো এই বড়টা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এইদিকে প্রবাহটা আসছে। তাহলে এবার বলো, যখন এই সুইচটাকে আমি কানেক্ট করে দিলাম, সুইচটাকে যখন কানেক্ট করে দিলাম, তখন কি হবে? এর মধ্যে তো তড়িৎ প্রবাহ হবে, বুঝতে পারছো? এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তখন এটাকে বলবো আমরা ওপেন সার্কিট। তখন এটাকে বলবো ওপেন সার্কিট। আর তাহলে ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট কাকে বলবো? যখন আমরা সুইচটা দিয়ে দিচ্ছি, সুইচ দেওয়ার ফলে কি হচ্ছে? এর মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎটা যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন এটাকে আমরা বলবো কি? এটা প্রক্রিয়াবদ্ধ আছে। এইবার কোনো কাজে ধরো আমরা সুইচটাকে বন্ধ করে দিলাম, সুইচটা বন্ধ করে দিলে আমরা কি হবে? এই চাবিটা দিয়ে দাও। সুইচটা বন্ধ করে দিলে মানে খুলে দিলে, তখন আর এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না। বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত না হলে এটাকে আমরা বলবো ওপেন সার্কিট। তাহলে একটা হলো ক্লোজ সার্কিট, একটা হলো ওপেন সার্কিট। এবার বলো যে কোনো একটা জিনিস ধরো স্থির আছে, তাকে আমরা চালাতে চাইছি, গতিশীল করতে চাইছি, তখন কি হবে? না, ওকে একটা বল প্রয়োগ করতে হয়। সেরকম ধরো একটা বর্তনীর মধ্যে যদি আমরা তড়িৎ প্রবাহ করাতে চাই, সেখানে কি করতে হবে? একটা কিছু তো প্রয়োগ করতে হবে। সেটা বলের মতো না হতে পারে, কিন্তু ওই জন্য যেহেতু বলের সঙ্গে এর নীতিগতভাবে একটা সাযুজ্য আছে, আমরা ওকে বলবো তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বলটা আমরা কাকে বলছি? না, তড়িৎ চালক বল আমি সেই জন্যই এখানে তোমাদের মুক্ত আর বদ্ধ বর্তনীটা বলেছি, যে ধরো তড়িৎ চালক বল, এইটা একটা কোষ আছে, এই কোষের তড়িৎ চালক বলটা কত হবে? না, কোষের তড়িৎ চালক বলটা হবে, কোষটা যখন ওপেন সার্কিটে আছে, যখন বর্তনীর মধ্য দিয়ে যখন কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, ওপেন সার্কিট অবস্থায় এর যা বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদকেই বলা হবে তড়িৎ চালক বল। ঠিক আছে? তাহলে ওপেন সার্কিট থাকা অবস্থায় কোন তড়িৎ কোষের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, তাকেই বলা হচ্ছে তড়িৎ চালক বল। এইবার একটা কোষের, ধরো আমরা যে কোষটাকে নিয়ে আলোচনা করছি, সেই কোষের আচ্ছা তড়িৎচালক বলের যে ব্যবহৃত এককটা, সেই এককটাকে আমরা বলি তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। তড়িৎচালক বলের এককটা হচ্ছে ভোল্ট। ঠিক আছে? এইবার আমরা কোষ যেটা করছিলাম, কোষটা এখানে একটুখানি কোষটা সম্বন্ধে তোমাদের জানা ভালো, যে কোষের ধরো সামর্থ্য কাকে বলি। তোমরা এখন মোবাইলের সবাই ব্যবহার করছো, মোবাইল নিয়ে, তো একটা মোবাইলের যে ব্যাটারি, সেই ব্যাটারি ক্ষমতা তোমরা দেখো, নতুন নতুন মোবাইল যখন মডেলগুলো কেনো, তোমরা কি দেখো? যে একটা মোবাইলের ব্যাটারির ক্ষমতা দেখো। বলো তো ব্যাটারির ক্ষমতার এককটা কি? সামর্থ্যের এককটা কি? অনেকেই হয়তো জানো, আরেকবার বলি, অ্যাম্পিয়ার আওয়ার। ওটাকে বলা হয় অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, মানে ধরো 50 অ্যাম্পিয়ার আওয়ার কোনো একটা এর দেওয়া আছে ক্ষমতা, তাহলে ওটা কি করতে পারবে? না, 1 ঘন্টা ধরে 50 অ্যাম্পিয়ার কারেন্ট ওই বর্তনীর মধ্যে পাঠাতে পারবে। বুঝতে পারি? বা আমি উল্টে আরো এরকম বলতে পারি যে 25 অ্যাম্পিয়ার কারেন্ট
2 ঘন্টা ধরে কাটাতে পারবে। টোটাল যে ওদের মাল্টিপ্লিকেশন করলে যে জিনিসটা হবে ওটা হবে 50। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে একটা কোষের ক্ষমতাটা কত, সামর্থ্যটা কত। এবার কোষের সামর্থ্য জানলাম, এটা কোষের কর্মদক্ষতাটা কত হবে না, কর্মদক্ষতাটা ততটাই হবে যে আমি তাকে চার্জ করার জন্য, চার্জ যখন ফুল চার্জ করছি তখন ফুল চার্জ করার সময় ওর পিছনে কত তড়িৎ শক্তি খরচ করলাম, আবার ও যখন সম্পূর্ণরূপে ডিসচার্জ হচ্ছে তখন ও কতটা তড়িৎ শক্তি দিতে পারছে, এই দুটোর যে রেশিও তাকে বলা হচ্ছে, মানে কতটা আমি পেলাম আর কতটা দিয়েছি, এই দুটোর মধ্যে যে রেশিও, সেই রেশিওটাকে বলা হবে তার কর্মদক্ষতা। তো এরপরে তাহলে কোষ সম্বন্ধে আমাদের জেনে নিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওহমস ল। আমরা ওহমস লটা কিছুটা তোমাদের বলেছি। তো ওহমস ল আমরা যেটা মেনলি যেটা হয় যে একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ কিসের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। এরকম একটা শেল আছে, এখানে ধরো বিভব পার্থক্য VA, এখানে যদি VB হয় তাহলে I পরিমাণ যদি, তাহলে কি বলা হয় যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখে তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সমানুপাতিক, মানে VA মাইনাস VB। এবার VA মাইনাস VB ইকুয়াল টু IR। এই আরটাকে বলা হয় পরিবাহীর রোধ, আরটাকে বলা হয় পরিবাহীর রোধ। এটা সম্বন্ধে তোমরা আগেই জেনেছো। তো রোধ কাকে হয় না, পরিবাহী প্রবাহ মাত্রাটাকে বাধা দেয়, যে যতটা বাধা দেবে। এবার দেখো এই আরটা অনেক জিনিসের উপর নির্ভর করে। আর ইকুয়াল টু আর জানো তোমরা প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a। এ মানে এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ মানে হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদ। এটাকে আমরা যদি লিখি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এই রোটাকে বলা হয় রোধাঙ্ক, রোটাকে বলা হয় রোধাঙ্ক। এখন দেখো এই যে আর কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার বাড়লে পরিবাহীর ক্ষেত্রে সাধারণত আমরা দেখি রোধ বাড়ে, আবার অন্যান্য ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হয়। তো আর যেহেতু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তাহলে রো কি হবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। তাহলে তোমরা আপাতত যেটা তোমাদের বলা হলো সেই একটা সামগ্রিক যে আমি একটা শুরু করার চেষ্টা করেছি সেইটা একটু পড়ো। এর পরের দিন আমরা আরো ভালোভাবে যেভাবে আর রো কিভাবে টেম্পারেচার উপর ডিপেন্ড করে, আর কিভাবে টেম্পারেচার উপর ডিপেন্ড করে এবং ওহম সূত্রের যে প্রয়োগ সেগুলো আরো ভালোভাবে জানবো। একটু দেখা শুরু করো। এটা প্রথম ক্লাসের জন্য একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে আমি এইটুকুই করলাম।